হ্যালো এভরিওয়ান, দিশা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি পরিমল। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম দাস বংশ। এই ভিডিওতে আমরা আলোচনা করব খলজি বংশ। খলজি বংশের প্রতিষ্ঠাতা হলেন জালালউদ্দিন খলজি। প্রতিষ্ঠাতা হলেন জালালউদ্দিন খলজি। জালালউদ্দিন খলজি। এই জালালউদ্দিন খলজি 1290 থেকে 1296 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। 1290 থেকে 1296, মাত্র 6 বছর তিনি রাজত্ব করেছিলেন। জালালউদ্দিন খলজি ছিলেন একজন প্রজা হিতৈষী রাজা, অর্থাৎ তিনি প্রজাদের ইচ্ছা অনুযায়ী রাজ্য শাসন করতেন। অর্থাৎ তিনি ছিলেন একজন উদারবাদী শাসক। উদারবাদী সুলতান ছিলেন এই জালালউদ্দিন খলজি। জালালউদ্দিন খলজি দক্ষিণ ভারত বিজয়ের জন্য তার ভাইপো আলাউদ্দিন খলজিকে প্রেরণ করেন। কাকে প্রেরণ করেন? আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজিকে দক্ষিণ ভারত বিজয়ের জন্য প্রেরণ করেন এবং আলাউদ্দিন খলজি দক্ষিণ ভারত বিজয় করার পর প্রচুর ধন সম্পদ লুট করেন এবং সেই লুট করা অর্থ নিয়ে আলাউদ্দিন খলজি সরাসরি দিল্লি না এসে এলাহাবাদে যায় এবং সেখানে গিয়ে আশ্রয় নেয়। জালালউদ্দিন খলজি এই খবর জানতে পেয়ে তিনি এই আলাউদ্দিন খলজির কাছে পৌঁছায়, অর্থাৎ এলাহাবাদে পৌঁছায়। এলাহাবাদ পৌঁছালে আলাউদ্দিন খলজি তার কাকা জালালউদ্দিন খলজিকে হত্যা করে এবং হত্যা করার পর নিজেই দিল্লির সিংহাসনে বসেন এবং আলাউদ্দিন খলজি 1296 থেকে 1316 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন। 1316 খ্রিস্টাব্দ পর্যন্ত আলাউদ্দিন খলজি রাজত্ব করেছিলেন। এই আলাউদ্দিন খলজির ছোটবেলার নাম ছিল আলী গুরশাহ। ছোটবেলার নাম ছিল। তাহলে আলাউদ্দিন খলজি তার কাকা জালালউদ্দিন খলজিকে হত্যা করার পর সিংহাসনে বসে এবং সিংহাসন বসার পর তিনি 1296 থেকে 1316 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন এবং তার রাজত্বকালে তিনি বেশ কিছু কাজ করেছিলেন। কি সেই কাজগুলো? প্রথমত, তিনি আলাই মিনার নির্মাণ করেছিলেন। এই আলাই মিনার তিনি কুতুব মিনারের প্রতিদ্বন্দ্বী হিসেবে তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু তিনি এক্ষেত্রে ব্যর্থ হন। তিনি তৈরি করেন আলাই মিনার, কিন্তু কুতুব মিনারের প্রতিদ্বন্দ্বী করার মতো মিনার তিনি তৈরি করতে পারেননি। এরপর তিনি কি করেন? এরপর তিনি আলাই দরজা তৈরি করেন। আলাই দরজা নির্মাণ করেন। এটি একটি দরজা। আলাই দরজা হলো একটি দরজা, একটি মসজিদ দরজা। সেই মসজিদটার নাম কি? যে মসজিদের এই দরজার নাম আলাই দরজা, সেই মসজিদটার নাম হলো কুব্বত উল ইসলাম মসজিদ। কুব্বত উল ইসলাম মসজিদ। কুব্বতুল ইসলাম মসজিদে একটি দরজা আলাউদ্দিন খলজি নির্মাণ করেন, যে দরজার নাম হলো আলাই দরজা। তাহলে তিনি কি করলেন? আলাই মিনার তৈরি করলেন, যেক্ষেত্রে তিনি ব্যর্থ হলেন। তারপর আর মিনারটিরা তৈরি করতে থেকে মন দিলেন না। তারপর তৈরি করলেন একটি দরজা, যার নাম আলাই দরজা, এবং যে দরজাটি এই কুব্বতুল ইসলাম মসজিদের। এরপর তিনি আর কি করলেন? তিনি বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন। বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন। তিনি বাজার দর কেন নিয়ন্ত্রণ করেছিলেন? কারণ
কম বেতন দিয়ে যাতে বেশি সংখ্যক সৈন্য পোষা যায় বা বেশি সংখ্যক সৈন্য নিয়ন্ত্রণ করা যায়, সেই উদ্দেশ্যে আলাউদ্দিন খলজি এই বাজার দর নিয়ন্ত্রণ করেছিল। দাগ ও হুলিয়া প্রথা। দাগ ও হুলিয়া প্রথা। দাগ কি? দাগ হলো ঘোড়ায় চিহ্ন দিয়ে দেওয়া, অর্থাৎ ঘোড়ায় দাগ কেটে দেওয়া, সেটি হলো দাগ। এবং হুলিয়া হলো সৈনিকের বর্ণনা, সৈনিকের চেহারার বর্ণনা হলো হুলিয়া। এটি তিনি চালান। তিনি 4টি ঘোষণা করেন। 4টি ঘোষণা। 4টি ঘোষণা কি? 1 নাম্বার, স্থায়ী গুপ্তচর নিয়োগ। স্থায়ী গুপ্তচর রাজ্যের ভিতর এবং রাজ্যের বাইরে কি হচ্ছে তার সম্পূর্ণ সঠিক খবর পাওয়ার জন্য এই আলাউদ্দিন খলজি স্থায়ী গুপ্তচর নিয়োগ করেন। এবং এই গুপ্তচর আলাউদ্দিন খলজিকে সরাসরি তাদের রিপোর্ট পেশ করবে। এর মাধ্যমে আলাউদ্দিন খলজি সমস্ত কিছু সত্য ঘটনা, সত্য বিষয়গুলো সম্বন্ধে জানতে পারবে, যে রাজ্যের কি অবস্থা এবং রাজ্যের বাইরের কি অবস্থা, তাদের শত্রুদের কি অবস্থা, কেমন মনোভাব, তার রাজ্য আক্রমণ হতে পারে কি পারে না, এইসব খবর সরাসরি পাবেন এই স্থায়ী গুপ্তচরের মাধ্যমে। তাই তিনি অর্থাৎ আলাউদ্দিন খলজি স্থায়ী গুপ্তচর নিয়োগ করেন। স্থায়ী গুপ্তচর নিয়োগ করার পর তিনি আর কি করেন? তিনি ঘোষণা করেন যে দান করা ভূমি হবে সরকারি ভূমি। দান করা ভূমি সরকারি ভূমি। দান করা ভূমি সরকারি ভূমি। আগে নিয়ম ছিল যে যাকে দান করা হবে ভূমি, সেই ভূমির মালিক হবে সেই ব্যক্তি। কিন্তু আলাউদ্দিন খলজি ঘোষণা করেন যে না, ভূমি যাকে দান করা হবে সেই ভূমি থেকে ট্যাক্স কালেক্ট করার অধিকার সেই ব্যক্তির হবে, কিন্তু সেই ব্যক্তি ভূমির মালিক হবে না। ভূমির মালিক থাকবে রাজ্য, অর্থাৎ সুলতান নিজে। অর্থাৎ দান করা ভূমিটাও সরকারেরই ভূমি হবে, প্রকৃতপক্ষে ভূমির মালিক থাকবে সরকার। ট্যাক্স কালেক্ট করার অধিকার থাকবে যাকে দান করা হবে তার, কিন্তু ভূমির সকল ভূমির মালিক হবে সরকার। 3 নম্বর ঘোষণা কি? 3 নম্বর ঘোষণা হলো মদ্যপান নিষিদ্ধ। মদ্যপান নিষিদ্ধ। তিনি মদ্যপান নিষিদ্ধ করে দেন। 4 নম্বর ঘোষণা, ছোট উৎসবে প্রতিবন্ধ। ছোট ছোট উৎসবে প্রতিবন্ধ। ছোট ছোট উৎসবে প্রতিবন্ধ। অর্থাৎ ছোট ছোট উৎসব তিনি বন্ধ করেন, সকল ছোট ছোট উৎসব যা ছিল সব তিনি বন্ধ করে দেন। এই 4টি ঘোষণা তিনি করেন। এর পাশাপাশি তিনি 4টি অর্থনৈতিক ঘোষণা করেন। 4টি অর্থনৈতিক ঘোষণা কি কি? 4টি অর্থনৈতিক ঘোষণা। অর্থনৈতিক ঘোষণা। 4টি অর্থনৈতিক ঘোষণা কি? এই 4টি অর্থনৈতিক ঘোষণা হলো 1 নাম্বার জিজিয়া। 2 নাম্বার জাকাত। 3 নাম্বার খরাজ। 4 নাম্বার খুমস। জিজিয়া কি? জিজিয়া হলো অমুসলিমদের কাছ থেকে নেওয়া ট্যাক্স। অর্থাৎ মুসলিম হলে তাকে এই জিজিয়া করটা দিতে হবে না, মুসলিম না হলেই সেই সব ব্যক্তিদের এই করটা দিতে হবে। অমুসলিমদের কাছ থেকে কালেক্ট করা ট্যাক্স হলো জিজিয়া। জাকাত কি? মুসলিমদের ইনকামের একটা নির্দিষ্ট শতাংশ ট্যাক্স হলো জাকাত। খরাজ ভূমির উপর যে ট্যাক্স নেওয়া হতো, অর্থাৎ ভূমি চাষিদের যে ভূমি ছিল, অর্থাৎ
সেই সেই ভূমির উপর যে ট্যাক্স চাপানো হতো সেই ভূমির ট্যাক্স হলো খরাজ। খুমস কি? যখন সৈন্যরা কোনো অভিযানে যেত এবং অভিযানে গিয়ে যখন জয়লাভ করত, জয়লাভ করার পর তারা সেই রাজ্যে লুটপাট করত, ধন সম্পদ সব লুটপাট করত। সেই লুট করা অর্থে সরকার ট্যাক্স চাপিয়েছিল। সেই ট্যাক্সের পরিমাণ ছিল 80%। অর্থাৎ সৈন্যরা জয়লাভের পর যে লুটপাট করবে সেই লুট করা অর্থের উপর চাপানো ট্যাক্স হলো খুমস। অভিযান। অভিযান আলাউদ্দিন খলজি শুধুমাত্র নিজেই অভিযান করেনি, তার সৈন্যদেরও পাঠিয়েছিল অভিযান করার জন্য। তার একজন সৈন্যর নাম নুসরত। নুসরত এই নুসরত একটা অভিযান করে রাজস্থান। রাজস্থান অভিযান করে। 2 নম্বর অভিযান গুজরাট। রাজস্থান জয় করে, গুজরাট জয় করে। গুজরাট জয় করার পর এখানে 1000 দিনার দিয়ে মালিক কাফুরকে 1000 দিনার দিয়ে মালিক কাফুরকে ক্রয় করেন। মালিক কাফুর মালিক কাফুরকে কিনে নিয়ে আসে। গুজরাট জয় করে 1000 দিনার দিয়ে মালিক কাফুরকে কিনে নিয়ে আসে, তাই মালিক কাফুরকে বলা হয় 1000 দিনারি। আলাউদ্দিন খলজি নিজে 1303 খ্রিস্টাব্দে চিত্তোর অভিযান করে। চিত্তোরের রাজা ছিল রতন সিং। রানী ছিল পদ্মাবত। এই চিত্তোরের রানী পদ্মাবতের রূপের বর্ণনায় মুগ্ধ হয়ে আলাউদ্দিন খলজি এই চিত্তোর অভিযান করে। তার দক্ষিণ ভারত বিজয়ের ক্ষেত্রে আলাউদ্দিন খলজি সেনাপতি করেছিল মালিক কাফুরকে। মালিক কাফুরকে নিয়োগ করেছিল। দক্ষিণ ভারত বিজয়ের ক্ষেত্রে মালিক কাফুরকে নিয়োগ করেছিল। মালিক কাফুর কি করে? মালিক কাফুর প্রথমে কি করে? প্রথমে দেবগিরির আক্রমণ করে। দেবগিরির রাজা রামচন্দ্র দেবকে পরাজিত করে। দেবগিরি আক্রমণ করে রামচন্দ্র দেবকে পরাজিত করে, অর্থাৎ দেবগিরি জয় করে প্রথমে। 2 নম্বর আক্রমণ হলো ওয়ারাঙ্গল। আক্রমণ করে প্রতাপ রুদ্রদেবকে পরাজিত করে। ওয়ারাঙ্গলের রাজা প্রতাপ রুদ্রদেবকে পরাজিত করে। এই প্রতাপ রুদ্রদেব শিকল দিয়ে নিজের সোনার মূর্তি বেঁধে রাখতেন এবং এই প্রতাপ রুদ্রদেবের কাজ ছিল কোহিনূর হীরা। মালিক কাফুর এই ওয়ারাঙ্গলের রাজা প্রতাপ রুদ্রদেবকে পরাজিত করে তার কাছ থেকে কোহিনূর হীরা লুট করে নিয়ে আসে এবং সেই কোহিনূর হীরা আলাউদ্দিন খলজির কাছে নিয়ে আসে। মালিক কাফুর তার তৃতীয় জয় হলো পাণ্ডবদের রাজধানী মাদুরাই জয় করে। তিনি হৈসল আক্রমণ করে।
হৈসাল আক্রমণ করে, হৈসাল জয়ও করে, কিন্তু হৈসালের রাজধানী দ্বার সমুদ্র জয় করতে পারেনি। তিনি হৈসালের রাজধানী দ্বার সমুদ্র জয় করতে পারেনি। আলাউদ্দিন খলজির আরেকজন সেনাপতি ছিল জাফর খান। জাফর খান, এই জাফর খানকে তিনি কোন রাজ্য জয় করার জন্য তিনি সেনাপতি হিসেবে পাঠায়নি। জাফর খানকে তিনি রেখেছিলেন বহিঃশত্রুর আক্রমণের হাত থেকে রাজ্যকে রক্ষা করার জন্য। সকল সেনাপতি যদি রাজ্য জয়ের জন্য বেরিয়ে যায়, তাহলে বাইরে থেকে যদি কোনো বহিঃশত্রু আক্রমণ করে, তাহলে রাজ্যকে কে রক্ষা করবে? সেই দায়িত্ব দিয়েছিল, রাজ্যকে রক্ষার দায়িত্ব দিয়েছিল এই জাফর খানকে। জাফর খান বহু বিদেশি আক্রমণ প্রতিহত করেছেন, বহু বিদেশি আক্রমণের হাত থেকে রাজ্যকে রক্ষা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি মঙ্গল আক্রমণে নিহত হন। মঙ্গল আক্রমণে নিহত হন। মঙ্গল আক্রমণে নিহত হন জাফর খান। খলজি বংশের শেষ সুলতান হলো নাসিরউদ্দিন খুসরো শাহ। নাসিরউদ্দিন খুসরো শাহ ছিলেন শেষ সুলতান এই খলজি বংশের। শেষ খলজি সুলতান। এবং এই নাসিরউদ্দিন খুসরো শাহর পতনের সাথে সাথে এই খলজি বংশের পতন হয়, এবং এরপর শুরু হয় তুগলক বংশের শাসন। আমরা পরের ভিডিওতে তুগলক বংশের শাসন নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ হলো। ভিডিওটা কার কার ভালো লাগলো কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।